নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প মিষ্টি দিদি, বিমল মিত্রের রচনা। আমার গল্পের আসরে বড়দের নমস্কার এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। মিষ্টি দিদি আমার আপন দিদিও নয়, দূর সম্পর্কের দিদিও নয়। তবু মিষ্টি দিদি ছিল বুঝি আমার আপন দিদির চেয়েও বড়। বলতো, যে কটা দিন বেঁচে আছি তুই আমার কাছে থাক জানিস। মিষ্টি দিদি সময় পেলে চুপচাপ শুয়ে থাকত। পাতলা পলকা শরীর, ধবধবে রং, ফিনফিনে সিল্কের শাড়ি গায়ের ওপর থেকে খসে খসে পড়ত। ইজি চেয়ার থেকে উঠে গিয়ে স্প্রিংয়ের খাটে শুতো একবার, তারপর হয়তো তখনই আবার উঠে গিয়ে বসত বাগানের দোলনায়। তারপরে হয়তো খেয়াল হলো আর তক্ষুনি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল গঙ্গার ধারে। জামাইবাবু আমাকে দেখিয়ে বলতো, ওকে সঙ্গে নিও মিষ্টি, কোথাও যদি হঠাৎ টলে পড়ে যাও তখন। মিষ্টি দিদিও মাঝে মাঝে বলতো, তোদের সবাইকে খুব কষ্ট দিচ্ছি রে আমি। আমি বলতাম, বাহ, কষ্ট কিসের? মিষ্টি দিদি বলতো, না, তোর জামাইবাবু দেখ তো, কখনো কোনো অসুখ হতে দেখিনি। আমার জন্যেই তো কোথাও যেতে পারে না, আমার জন্যেই তো এত চাকর বাকর রাখা। শঙ্করকেও দূরে পাঠাতে হলো তো শুধু আমার শরীরের জন্যেই। মিষ্টি দিদির ঝি অবশ্য থাকতো সঙ্গে। মিষ্টি দিদির সঙ্গে দিন রাত পালা করে একটা না একটা ঝি থাকেই। রাত্রে যদি মিষ্টি দিদির ঘুম না আসে, ওই একজন ঝি পায়ে হাত বুলোতে বুলোতে ঘুম পাড়াবে। শাড়ি যদি কান থেকে হঠাৎ খসে যায় মিষ্টি দিদির, তো একজন ঝি কাপড়টা তুলে দেবে যথাস্থানে। খেয়ালের তো অন্ত নেই মিষ্টি দিদির। কখন কি খেয়াল হবে মিষ্টি দিদি তা নিজেও বলতে পারে না আগে থেকে। হয়তো রাত্রি 10টার সময় মিষ্টি দিদি তোপসে মাছ ভাজা খেতে ইচ্ছে হতে পারে। আশ্বিন মাসে দুপুরবেলাতে ল্যাংড়া আম খেতে ইচ্ছে হতে পারে। জামাইবাবু হয়তো তখন অফিসে যাচ্ছে। মিষ্টি দিদি বললে, আমার বুকটা কেমন করছে, তুমি আজ কোথাও যেও না গো। জামাইবাবু তখন কোট প্যান্ট পরে তৈরি, নিচে গাড়ি স্টার্ট দিয়েছে। বললে, আমার যে আজ একটা জরুরি কাজ ছিল। মিষ্টি দিদি বলতো, তা বলে কাজটাই তোমার বড় হলো? জামাইবাবু কেমন যেন অপ্রস্তুত ব্যস্ততায় বলতো, আমি বরং গিয়ে ডাক্তার সান্যালকে পাঠিয়ে দিচ্ছি। মিষ্টি দিদির পাতলা শরীর যেন কান্নায় ফুলে ফুলে উঠত। বলতো, আমি আর কদিন, আমি মরে গেলে তুমি যত খুশি কাজে বেরিয়ে না, কাজ তো তোমার পালিয়ে যাচ্ছে না। সত্যিই তো। তখন আমাদেরও মনে হতো, মিষ্টি দিদি আর কদিনই বা বাঁচবে। কলকাতার হার্ট স্পেশালিস্টটা কেউ রোগ ধরতে পারত না মিষ্টি দিদির। কতবার কলকাতার বাইরে থেকে ডাক্তার এসেছে, ভিয়েনা থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে। জামাইবাবু মোটা মোটা টাকা দিয়ে সব রকম চিকিৎসা করিয়েছে, কেউ রোগ ধরতে পারেনি। কিন্তু একটা বিষয়ে সবাই একমত হয়ে বলে গেছে, রোগীর মনে কোনো রকম উত্তেজনা হতে দেওয়া উচিত নয়। একটু উত্তেজনা হলেই আর বাঁচানো যাবে না রোগীকে। মিষ্টি দিদি বলতো, আমি মরে গেলে তুমি যেমন খুশি যেখানে ইচ্ছে ঘুরে বেরিও, আমি দেখতেও আসবো না। কিন্তু যে দুটো দিন বেঁচে আছি, আমাকে দয়া করে শান্তিতে বাঁচতে দাও। তা মিষ্টি দিদিকে শান্তিতে বাঁচতে দেবার জন্যে জামাইবাবুও কি কসুর করতে কিছু? 2 দিন, অথচ 2 দিন করে কতদিন যে বেঁচে থাকবে মিষ্টি দিদি, আমি কেবল তাই ভাবতাম। তবে অপূর্ব স্বাস্থ্য বটে জামাইবাবুর, একটা দিনের জন্যে অসুখ করেনি।
একদিন সর্দি হলো না। 40 বছরে জামাইবাবুকে যেন 25 বছরের ছোকরা মনে হতো দেখে। ভোরবেলা উঠত, উঠে সামনে সমস্ত বাগানটা জোরে জোরে হেঁটে নিত 10-25 বার। একদিনও শুনিনি যে জামাইবাবুর মাথা ধরেছে। কখনো ডাক্তারের কাছে সঁপে দিতে হয়নি নিজেকে। কবে যে ওষুধ খেয়েছে তা মনেই পড়ে না জামাইবাবুর। এমনি অটুট স্বাস্থ্য, এমনি আঁট শরীর। কিন্তু তবু জামাইবাবুকে গঞ্জনা শুনতে হতো মিষ্টি দিদির কাছে। রবিবার, খাবার টেবিলে হয়তো সবাই খেতে বসেছে, জামাইবাবুও খাচ্ছে এক মনে। মিষ্টি দিদি বললে, ও মা, ওই অতগুলো মাংস তুমি সত্যি সত্যি খাবে নাকি? কেমন যেন লজ্জিত হয়ে পড়ল জামাইবাবু। কি বলবে যেন ভেবে পেলে না। তারপর মাংসর প্লেটটা পাশে ঠেলে দিয়ে বললে, তাই তো, আমাকে বড্ড বেশি মাংস দিয়েছে দেখি ঠাকুর। মিষ্টি দিদিকে আমি লক্ষ্য করছি তখন। ঝাল ডাঁটা চচ্চড়ি এক রাস নিয়েছে পাতে, বারবার চেয়েছে ভাতও নিয়েছে এক হাঁড়ি। পোনা মাছের কালিয়া সবটাই শেষ করে ফেলেছে। কাঁটাগুলো পর্যন্ত চিবিয়ে চিবিয়ে গুঁড়ো করে ফেলেছে মিষ্টি দিদি। তারপর নিঃশব্দে কখন মাংসের প্লেটটা শেষ করার সঙ্গে সঙ্গে ঠাকুর আরও মাংস দিয়ে গেছে সেদিকে খেয়াল নেই। আমাদের দুজনে ডবল খেয়ে কখন শেষ করে হাত গুটিয়ে বসে বসে ডাঁটা চিবুচ্ছে মিষ্টি দিদি। জামাইবাবু লক্ষ্য না করো, আমি তা করেছি। তবু মিষ্টি দিদি ডাঁটা চিবোতে চিবোতে বললে, বেশি খেয়েও না বলে দিলাম, ওতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না। জামাইবাবু বললে, কই, আমি তো বেশি খাইনি। মিষ্টি দিদি বললে, এক একজনের ধারণা এক গাদা খেলে বুঝি শরীর ভালো থাকে, ওটাও ভুল। জামাইবাবু বললে, নিশ্চয়। এমন সময় ঠাকুর বললে, মা, আমরা চাটনি করেছিল, দিতে ভুলে গেছি। মিষ্টি দিদি বললে, ভুলে গেছো, ভালোই হয়েছে, ওকে আর দিও না, আমার এই প্লেটে বরং একটুখানি দাও, কেমন রেঁধেছ চেখে দেখি। তারপর আমার দিকে চেয়ে বললে, তুই নেবি নাকি একটু? বললাম, তা দেখ একটুখানি। মিষ্টি দিদি বললে, না না থাক, তোকে আর নিতে হবে না, এই বয়স থেকে বেশি খাওয়া অভ্যেস করিস নে, তো জামাইবাবুর মতো পেট ভরে খাবি না কখনো, এই বলে রাখলো। একটু খালি রেখে খেতে হয়। তা ঠাকুর শুধু আমরার অম্বলই দিলে না, পুরনো ঠাকুর জানে সব, শুধু অম্বল মিষ্টি দিদি খেতে পারে না, সঙ্গে দুটি ভাত চায়। ঠাকুর ভাতও এনে দিল মিষ্টি দিদিকে। ঠাকুর বললে, আর দুটো ভাত দেবো মা? তখন সব ভাত নিঃশেষ হয়ে গেছে। মিষ্টি দিদি বললে, না না, পাগল হয়েছে ঠাকুর, একে দেখছো আমার শরীর খারাপ, আমাকে কি তুমি খাইয়ে খাইয়ে মেরে ফেলতে চাও নাকি? কি জানি, আমার কেমন জামাইবাবুকে দেখে মনে হতো তার জন্য পেট ভরেনি। এক গ্লাস জল ঠক ঠক করে খেয়ে উঠে পড়তো জামাইবাবু। মিষ্টি দিদি বলতো, খেয়ে উঠে যেন এক্ষুনি এবার শুও না গিয়ে ঘরে। না না, শোবো কেন, এখন আমার কত কাজ। মিষ্টি দিদি বলতো, না, তোমার ভালোর জন্যই বলছি, খেয়ে উঠে শুলেই যত অম্বল চোঁয়াঢে করে উৎপাত। জামাইবাবু তারপর নিজের ঘরে চলে যেত, আর মিষ্টি দিদি তখন নিজের স্প্রিংয়ের খাটে শুয়ে থাকবার পালা। বলতো, আমার যে কি কপাল, ইচ্ছে না হলেও মটকা মেরে পড়ে থাকতে হবে বিছানায়। সেবার জামাইবাবুর একটা মস্ত প্রমোশন হলো অফিসে। শুধু প্রমোশন নয়, সমাজে, পাড়ায়, অফিসে সর্বত্র সেটা হিংসে উদ্রেক করার মতো প্রমোশন। অর্থবান মানুষ জামাইবাবু,
একসঙ্গে 2-3খানা গাড়ি রাখবার মতন অবস্থা। ব্যাংকের আর্থিক স্থিতিটাও উল্লেখযোগ্য, অথচ সমস্ত নিজের চেষ্টায়। অল্প অবস্থা থেকে শুধু কর্তব্যনিষ্ঠা আর পুরুষকারের জোরে বাড়ি গাড়ি আর মিষ্টি দিদির মালিক হতে পেরেছে। বিয়ের আগে মিষ্টি দিদিকে চিনতাম না, তবে শুনেছি মিষ্টি দিদির কথা। মা বলতো সে রীতিমতো লড়াই বেঁধে গিয়েছিল মিষ্টির বিয়ের সময়ে। পটল বলে আমি বিয়ে করব। চাইবাসার ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুণ বললে আমি বিয়ে করব। দিনরাত মনোহরদার বাড়ি 10-20টা ছেলের ভিড়। টেনিস খেলা চলে ওদের, আর মিষ্টি বাগানে একটা বেতের চেয়ারে বসে খেলা দেখত। আমি জিজ্ঞেস করতাম, মিষ্টি দিদি খেলতো না মা? হ্যাঁ, ও আবার খেলবে কি? ও তো কেবল ওর শরীর নিয়েই ব্যস্ত। ওর জন্যে মনোহরদা পর্যন্ত ফতুর হয়ে গেল শেষ পর্যন্ত। কেবল ডাক্তার আর ওষুধ। কী যে রোগ কেউ বলতে পারে না। বিশ্রাম নিতে হবে। ওই মেয়েকে নিয়ে মনোহরদাকে কি কম ভুগতে হয়েছে। শেষে মনোহরদা সকলকে ডেকে বললে, আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে প্রতিজ্ঞা করতে হবে। মেয়েকে কখনো খাটাবে না, কখনো কাজ করাতে পারবে না। ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হবে, যেমন আমি করছি। শুনে সবাই রাজি। বড় বড় লোকের ছেলে সব বড় বড় চাকরি করে, 1000-1.5-2 টাকা করে সব মাইনে পায়। শুনে আমরা তো চাইবাসার মেয়েরা সব হেসে বাঁচিনি। ওই তো পাতলা হাড় জিরজিরে চেহারা, কদিন আর বাঁচবে? একটা ছেলে হলেই হাড্ডি সার হয়ে যাবে। তা কি যেসব আজকালকার ছেলেদের পছন্দ জানি নে মা, সবাই বলে রাজি। বাবা বলতেন, তার রোগা হয় তো ভালো, খাবে কম। মা বলতো, হ্যাঁ খাবে নাকি কম, কথা শোনো, দিন রাতে যে খাচ্ছে কেবল, কি করে হজম করে মা কে জানে। মনোহরদা তো ওই মেয়ের জন্যে দেউলে হয়ে গেল শেষকালে। কাঠের ব্যবসা ছিল মনোহরদার, তা মেয়ের খাওয়ার জ্বালায় দেনা হলো চারিদিকে। সকাল থেকে উঠে মেয়ের খাওয়া, মুখে একটা না একটা কিছু লেগেই আছে। চকোলেট, বিস্কুট, লজেন্স, মাংস, মাছ, শাক, খাদ্য অখাদ্য কিছু তার বাদ নেই। বাবা বলতেন, তা যদি হজম করতে পারে ক্ষতি কি? মা বলতো, তুমি আর ঠেস দিয়ে কথা বলো না তো বাপু। এই তো এতদিন এসেছি তোমার সংসারে, কেউ বলুক দেখিনি আমার জন্যে কটা পয়সা তোমার খরচ হয়েছে ডাক্তারের পেছনে। বাবা হেসে উঠতেন হো হো করে, আর মা থেমে যেত গম্ভীর হয়ে। আমি বাধা দিয়ে বলতাম, মা তারপর কি হলো? মা বললে, তারপরই গোল বাঁধল। সবাই যখন রাজি, তখন মনোহরদা উপায় না দেখে বললে, মিষ্টি যাকে বেছে নেবে তার সঙ্গে ওর বিয়ে দেব। তা ওদের মধ্যে পটলই ছিল সবচেয়ে মজবুত, দৌড়তে পারত, কম বয়স, নিজের চেষ্টায় মানুষ হয়েছে, কুস্তি করা চেহারা। মিষ্টির বরাবর রাগ ছিল পটলের ওপরে। জিজ্ঞেস করলাম, রাগ ছিল কেন মা? তা রাগ থাকবে না? মিষ্টি নিজে হাওয়ায় উড়ে যায়, একটু কাজ করলে মাথা ঘোরে, ঘুম না পড়ালে ঘুম আসে না। তার চোখের সামনে অত মজবুত চেহারার মানুষকে ভালো লাগবে কেন? তা মিষ্টি শেষ পর্যন্ত পটলকে বিয়ে করতে রাজি হলো। এসব ছোটবেলায় মার কাছে গল্প শুনেছিলাম। তারপর যখন ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়বার কথা হলো, তখন পটল জামাইবাবুই লিখলে, ওকে আমার কাছে পাঠিয়ে দিন, এখানে থেকে লেখাপড়া করবে ও, কোনো অসুবিধে হবে না। আসবার সময় মা বলে দিয়েছিল, বাড়িতে যেন বেশি গোলমাল করো না বাবা। একটি মাত্র ছেলে শঙ্কর, তাকে পর্যন্ত কাছে রাখেনি পটল, পাছে মিষ্টির শরীর খারাপ হয়।
আমি যখন মিষ্টি দিদির বাড়িতে প্রথম এলাম তখন শঙ্কর থাকতো দেরাদুনে। হাঙ্গারফোর্ড স্ট্রিটে বাড়ি করার পেছনেও ওই সেই একই কারণ। এ পাড়ার অধিকাংশ অধিবাসী সাহেব শুভ। বিরাট 10 বিঘে জমির উপর বাড়ি, ঘন গাছপালা। বাড়ি থেকে রাস্তা বা পাশের বাড়ি পর্যন্ত দেখা যায় না। কোনো রকম শব্দ আসে না এখানে। নিঝুম নির্জন আবহাওয়া। শুধু এক একবার এক একটা পাখির ডাক দুপুরবেলা শান্তি ভঙ্গ করে। শঙ্কর যখন জন্মালো সেই প্রথম দিনটি থেকে তার ভার নিয়েছিল নার্স। দিনের মধ্যে এক একবার মাত্র কিছুক্ষণের জন্যে মিষ্টি দিদির কোলে রাখা হতো। কিন্তু জামাইবাবুর হুকুম ছিল, শঙ্কর কাঁদলে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, একেবারে মিষ্টি দিদির কানের এলাকার বাইরে। ভয় ছিল ছেলের কান্না শুনলে মিষ্টি দিদির হার্ট ফেল হতে পারে। মিষ্টি দিদি যদি থাকতো দক্ষিণের ঘরে, শঙ্করকে সরিয়ে নিয়ে যেতে হবে একেবারে সুদূর উত্তরে, হয়তো একেবারে বাগান পেরিয়ে ওদিকের মাল্লিদের ঘরে, যেখানে ছেলে কোকিয়ে কাঁদলেও মিষ্টি দিদির স্বাস্থ্যহানির আশঙ্কা নেই। সেই ছেলে ক্রমে 1 বছর বয়সের হলো, 2 বছরের হলো। বড় জ্বালাতন করতে লাগলো তখন। হুড়মুড় করে দৌড়ে বেড়ায়, কান ঝালাপালা হয়ে যেত। সেই গোলমালে একদিন মিষ্টি দিদি হার্ট ফেল করে। আর কি ভীষণ অবস্থা। ডাক্তার এলো, নার্স এলো, অক্সিজেন গ্যাস এলো। জামাইবাবু 2 রাত ঘুমোলেন না। অনেক কষ্টে, অনেক অর্থ ব্যয়ে, ডাক্তার সান্যালের অনেক চেষ্টায় সেই যাত্রা টিকে গেল মিষ্টি দিদি। কিন্তু জামাইবাবু আর দায়িত্ব নিলে না। শেষকালে কি হতে কি সর্বনাশ হয়ে যাবে। মিষ্টি দিদি সেরে ওঠার পর জামাইবাবু বললেন, শঙ্করকে আমি দেরাদুনে পাঠিয়ে দিই, কি বলো? ওখানে ওরা ট্রেনিংটা ভালো দেয়, আর ওরা যত্নও করে খুব ছোট ছোট ছেলেপেলেদের। মিষ্টি দিদি ছলছল চোখে বলল, কি কপাল দেখো আমার, নিজের ছেলেকে পর্যন্ত কাছে রাখতে পারবো না, আদর করতে পারবো না। তাতে কি হয়েছে, তুমি সেরে উঠলে। মিষ্টি দিদি বলতো, আর সেরেছি, বেশি দিন আর নেই আমার, বুঝতে পারছি, বড় জোর দিন 15। তারপর আমি মরে গেলে ওকে কিন্তু তুমি বাড়িতে নিয়ে এসে তোমার কাছে কাছে রেখো গো। তারপর গত 15 দিন কেটে গেছে, 15 বছর কাটতে চলল, কিন্তু কিছুই হয়নি মিষ্টি দিদি। প্লেট প্লেট মাংস খেয়েছে, বাটি বাটি আমড়ার অম্বল খেয়েছে, ঝাল ডাঁটা চচ্চড়ি খেয়েছে, পোনা মাছের কালিয়া খেয়েছে, দামি দামি বিস্কুট, কেক, লজেন্স খেয়েছে, দামি দামি গাড়ি চড়েছে। মিষ্টি দিদির শোবার ঘর এয়ার কন্ডিশন করা হয়েছে, ওষুধ, বিশ্রাম, আরাম, পৃথিবীর শ্রেষ্ঠ সুখ স্বাচ্ছন্দ্য সব জুগিয়েছে জামাইবাবু। তবু অসুখ সারেনি মিষ্টি দিদি। অথচ কত সাবধানতা, কত সতর্কতা মিষ্টি দিদির জীবনের জন্যে। পাশের গাছের ডালে একটা কাক পর্যন্ত ডাকলে বুক ধড়ফড় করতে মিষ্টি দিদির, হাঁ হাঁ করে তাড়িয়ে দিতে হতো। ঝড় বৃষ্টির দিনে যদি জোরে মেঘ ডেকে উঠত তো অফিস থেকে টেলিফোনে খবর নিতে জামাইবাবু, মিষ্টি কেমন আছে। খবরের কাগজটা আগে নিজে পড়ে তবে জামাইবাবু পড়তে দিত মিষ্টি দিদিকে। অনেক খুন জখমের খবর থাকে ওতে, সেসব পড়ে যে কোনো মুহূর্তে হার্ট ফেল হতে পারে। কতবার কত প্রমোশনের সুযোগ এলো জামাইবাবুর, এমন সচরাচর আসে না কারোর। উড়িষ্যার ময়ূরভঞ্জে গেলে মাইনে হতো 5,000 টাকা। ওখানকার মাটির তলায় খনির সম্বন্ধে গবেষণা করতে জামাইবাবুকে পাঠানো ঠিক করলো ইন্ডিয়া গভর্নমেন্ট। মাইনে ছাড়া টিয়ে আছে অনেক, কিন্তু প্রত্যেকবার মিষ্টি দিতেই বলেছে, আর 2 দিন আমার জন্য সবুর করো, আর বেশি দিন কষ্ট দেব না তোমাদের। অপ্রস্তুত হয়ে গেছে জামাইবাবু।
আর 2 দিন, শুধু 2 দিন, তারপরে তোমাকে আমি মুক্তি দিয়ে যাব। তখন তুমি যেখানে খুশি যেও। এসব আজ থেকে প্রায় 15-20 বছর আগেকার ঘটনা। কিন্তু সে অল্প বয়সেও আমার যেন কেমন সন্দেহ হয়েছে। এই ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। বড় স্বার্থপর মনে হয়েছে মিষ্টি দিদিকে। এই আরাম, এই বিশ্রাম, এই অর্থ অপচয়, বিলাসিতা থেকে পাছে বঞ্চিত হয়, পাছে পরিশ্রম করতে হয় মিষ্টি দিদিকে, তাই যেন এই ছলনা। শঙ্কর যখন পুজোর আর গরমে ছুটিতে আসতো বাড়িতে, জামাইবাবু যেন কেমন সন্ত্রস্ত হয়ে উঠত। বলতো, ওদিকে যেও না শঙ্কর, তোমার মার শরীর খারাপ জানো তো। শঙ্কর যেন কেমন বিব্রত হতো। ও বয়সে ছেলেদের স্বাভাবিক ধর্ম হইচই করা, খেলা, চিৎকার করা, কিন্তু পদে পদে বাধা পেয়ে পেয়ে কেমন যেন ম্রিয়মাণ হয়ে গিয়েছিল শেষকালে। যেন কলকাতায় আসতে ভালো লাগতো না তার। আবার স্কুলে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠত। কেবল বলতো, কবে যে ছুটি ফুরোবে। মনে আছে একবার বলেছিল, এখানে আমার বড় মন মরা লাগে, ভালো লাগে না মোটে। কেন? শঙ্কর বলেছিল, কি জানি। আপন যারা, তারা এত কম বয়সে পর হয়ে যায় কেমন করে, তা ভেবে আমারও অবাক লাগতো। আমারও মা ছিল। যখন ছুটিতে বাড়ি গেছি, সে অন্য রকম। আমাকে আদর করবার জন্য কত রকম আয়োজন, কত রান্না, কত কি উৎসব আনন্দ হতো। আর এও তো মিষ্টি দিদির ছেলে, বড় লোকের ছেলে, আরও আনন্দ হওয়া উচিত বই কি। কিন্তু হঠাৎ যদি কখনো ভুলে হো হো করে হেসে উঠত, কোথা থেকে ঝি এসে বলতো, চুপ করো খোকাবাবু, মার বুক কেমন করছে। মায়ের ঘরের দিকে অন্যমনস্ক হয়ে যদি শঙ্কর কোনোদিন ঢুকে পড়ত, অমনি 10 জন ঝি চাকর হা হা করে উঠত, এদিকে না, এদিকে না। বাড়িটা যেন হাসপাতাল, অথচ যে রোগী সে দিব্যি ঘুরে বেড়ায়, খায় দায়, সাজ পোশাক করে। মিষ্টি দিদি বিকালবেলা স্নান করে। স্নানের শেষে এসে বসে আয়নার সামনে। 2 জন ঝি আসে এগিয়ে। তখন বেরোয় রুজ, লিপস্টিক, তেল, সেন্ট, পাউডার, আরও কত কি। ভালো ভালো পোশাকি শাড়ি বেরোয়, ব্লাউজ বেরোয়, আলতা বেরোয়। 1 ঘন্টা ধরে সাজিয়ে গুজিয়ে ফিটফাট করে দেয়। তারপর ইজি চেয়ারটা বারান্দার সামনে রেলিংয়ের গা ঘেঁষে রাখা হয়। সেই সাজ, সেই পোশাক পরে মিষ্টি দিদি তখন আস্তে আস্তে ইজি চেয়ারে গিয়ে বসে। কোনো কথা নেই, কোনো কাজ নেই, শুধু বসে থাকা, আলস্যের ঢেউয়ে গা এলিয়ে দেওয়া। এত আলস্য যে কি করে সহ্য করে মিষ্টি দিদি, কে জানে। কিন্তু সবাই ভাবত, আর তো মাত্র 2 দিন, হয়তো আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই তো শেষ। ছুটির সময় দেশে গেলে মা সব শুনে বলতো, ও মেয়ে মনোহরদাকেও অমনি করে জ্বালিয়েছে, ও পটলকেও জ্বালিয়ে ছাড়বে দেখিস। কিন্তু জামাইবাবুর অদ্ভুত ধৈর্য। স্ত্রীর জন্যে হাসি মুখে এমন আর্থিক, শারীরিক, মানসিক ক্ষতি স্বীকার করতে আর কাউকে দেখিনি আমি। অথচ সই না বলবো কেমন করে। কোথায় যেন মিষ্টি দিদির ব্যবহারে কিংবা চেহারায় একটু জাদু ছিল। রোজই সকালবেলা জামাইবাবু একবার করে মিষ্টি দিদিকে জিজ্ঞেস করত, আজ কি খাবে তুমি? কি খেতে ইচ্ছে করছে তোমার? মিষ্টি দিদি কোনোদিন বলতো, আজকে ফাউল আনতে বলে দাও ঠাকুরকে। কোনোদিন বলতো, আজ মাটন। আবার কোনোদিন বলতো, আজ টোস্ট আর ফাউল কাটলেট করতে বলো ঠাকুরকে। কোনো দিন আবার বলতো, চলো আজ হোটেলে গিয়ে খেয়ে আসি, বাড়ির রান্না আর ভালো লাগছে না। এমন কোনো দিন হলো না যেদিন মিষ্টি দিদি বলেছে, আজ শরীরটা খারাপ, কিছু খাবো না। জামাইবাবু যদি কোনো দিন বলতো, এত শীতে আর নাই বা বেরোলে,
যদি ঠান্ডা লেগে যায়? মিষ্টি দিদি বলতো, আর তো মাত্র কটা দিন, যে কদিন বাঁচি করে নিই। তা এসব হলো 15-20 বছর আগের ঘটনা। মিষ্টি দিদির বাড়িতে থেকে আইএ পাস করেছি, বিএ পাস করেছি, এমএ পাস করেছি, করে চাকরি সূত্রে তখন বিলাসপুরে আছি। খবর পেয়েছিলাম মিষ্টি দিদি তখনও বেঁচে আছে। একদিনের জন্য কখনো জ্বর হতে শুনিনি, একদিনও উপোস করতে শুনিনি। আর শুনেছি মিষ্টি দিদির জন্যে জামাইবাবু নিজের প্রমোশন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত ত্যাগ করে হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতেই আছে। কিন্তু হঠাৎ মার চিঠিতে সেবার জামাইবাবুর মৃত্যুর খবর শুনে চমকে উঠেছিলাম। জামাইবাবুর তো কখনো অসুখ হতে দেখিনি। সে মানুষ এমন হঠাৎ মারা গেল। জ্বর নেই, রোগশয্যায় দীর্ঘদিন পড়ে থাকা নয়, হঠাৎ নাকি হার্ট ফেল করেছে। কিন্তু ভয় হয়েছিল মিষ্টি দিদির জন্যে। মিষ্টি দিদি এ শোক কেমন করে সহ্য করবে কে জানে। জামাইবাবুর মৃত্যুর খবর শোনা মাত্রই তো মিষ্টি দিদির হার্ট ফেল করার কথা। সমবেদনা জানিয়ে মিষ্টি দিদিকে একখানা চিঠিও দিয়েছিলাম, মনে আছে। কিন্তু সে চিঠির কোনো উত্তর পায়নি বহুদিন। সেবার যখন কলকাতায় এলাম, দেখা করলাম গিয়ে। ঠিক সেই রকম ইজি চেয়ারে মিষ্টি দিদি বসে, রোজ, পাউডার, লিপস্টিক, সিল্ক, সেন্ট, সাবান, ওষুধ, কোনো কিছুরই ব্যতিক্রম নেই। পাশেই ঘনিষ্ঠ হয়ে ডাক্তার সান্যাল বসেছিলেন। ডাক্তার সান্যাল বলেছিলেন, অনেক কষ্টে তোমার দিদিকে বাঁচিয়ে রেখেছি। খুব শখ পেয়েছিলেন, 3 দিন সেন্স ছিল না একেবারে। বললাম, শঙ্কর কোথায়? শুনলাম সে নাকি কলকাতায় ফিরে এসেছে। ডাক্তার সান্যাল বললেন, এই তো বেরোলো যেন কোথায়। তাকেও বারণ করেছি বেশি কাছে আসতে। এত উইক হার্ট, কোনো এক্সাইটমেন্টই সহ্য হবে না, কনস্ট্যান্ট কেয়ার নিতে হচ্ছে। মিষ্টি দিদি বলেছিল, চলো একটু গঙ্গার ধারে হাওয়া খেয়ে আসি, গাড়িটা বার করতে বলো। ডাক্তার সান্যাল আপত্তি করলেন, এ অবস্থায় যাওয়া ঠিক নয় আপনার, উইক হার্ট নিয়ে। মিষ্টি দিদি উঠল, বললে, আর তো 2 দিন, 2 দিন হয়তো মোটে বাঁচব। সারা জীবনই তো ভুগছি, এখন আর ভালো লাগে না, যা হয় হবে। মনে আছে যে 2 দিন ছিলাম হাঙ্গারফোর্ড স্ট্রিটে, ডাক্তার সান্যাল দিন রাত মিষ্টি দিদির পাশে পাশে থাকতেন। কিন্তু আমার যেন কেমন ভালো লাগতো না। মিষ্টি দিদির পোশাক পরিচ্ছদও তখন কোনো পরিবর্তন দেখিনি। শাড়ি, গয়না, সিল, সেন তা পুরো মাত্রায় রয়েছে। একবার মনে হলো হয়তো স্বাস্থ্যের জন্য এসব পড়েছে। হঠাৎ বৈধব্যের সাজ পড়লে হয়তো জামাইবাবুর কথা বেশি করে মনে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে শখ লাগবে হাটে। হয়তো সেই জন্যেই জামাইবাবুর মস্ত ওয়েল পেন্টিংখানাও হল থেকে সরিয়ে ফেলা হয়েছে। সে রাত্রে মিষ্টি দিদির বাড়িতেই ছিলাম। শঙ্কর এলো সন্ধ্যের পর। আমাকে দেখে আশ্চর্য হয়ে গেছে। বললে, ছোট মামা তুমি? বললাম, কোথায় ছিলি এতক্ষণ? কোথাও না, সেই দুপুরবেলা বেরিয়েছিলি আর এলি এখন, এতক্ষণ কি করছিলি? শঙ্কর যেন আগের চেয়ে অনেক গম্ভীর হয়ে গেছে দেখছিলাম। বলেছিল, কিন্তু ভালো লাগছিল না। চৌরঙ্গির ধারে মাঠে গিয়ে একটা বেঞ্চির ওপর শুয়েছিলাম একলা একলা। এ বয়সে ছেলের পক্ষে এমন করে সময় কাটানো কেমন যেন অস্বাভাবিক। বললাম, আজকাল খেলাধুলো করিস তুই? সেই টেনিস খেলা কেমন চলছে তোর?
এখানে এসে পর্যন্ত ওসব ছুঁইনি ছোটো মামা। সেদিন খাবার টেবিলে ডাক্তার সান্যাল আমাদের সঙ্গে বসেছিলেন মনে আছে। মিষ্টি দিদির পাশেই তার চেয়ার। ডাক্তার পাশে বসা দরকার, কখন মিষ্টি দিদির কী বিপদ হয়। শঙ্কর চুপচাপ বসে খাচ্ছিল। মিষ্টি দিদি এবার বলল, ঠাকুর, তোমার বুদ্ধি তো বেশ, খোকাকে অত গুচ্ছেন মাংস দিয়েছে কেন? শঙ্কর অন্যমনস্ক হয়ে খাচ্ছিল। হঠাৎ মুখ তুলে বললে, আমাকে বলছো মা? হ্যাঁ, তোমাকেই তো বলছি। অত খাও কেন? খাওয়াটা হবে লাইট, পেটে চাপ যেন না পড়ে। ঠাকুর না হয় ইডিয়ট, কিন্তু তুমি তো লেখাপড়া শিখেছ। তোমাদের স্কুলে এসব শেখায়? হাইজিন শেখায় না? ডাক্তার সান্যাল বললেন, আপনি এত উত্তেজিত হবেন না মিসেস সেন। মাছের একটা মুড়ো চুষতে চুষতে মিষ্টি দিদি বললে, আমি আর কদিন ডাক্তার সান্যাল, কিন্তু ছোট্ট ছেলেরা যদি এই বয়সে স্বাস্থ্যের গোড়ার কথাগুলো না শেখে তো কবে শিখবে? ডাক্তার সান্যাল বললেন, আমি আপনাকে বারবার তো বলেছি মিসেস সেন, এসব সাংসারিক খুঁটিনাটি সম্বন্ধে মোটেই ভাববেন না। ওতে আপনার হার্ট আরও উইক হয়ে যাবে। মিষ্টি দিদি ডাঁটা চচ্চড়ি চিবোতে চিবোতে বললেন, ঠাকুর, আজকে চচ্চড়িতে ঝাল দিতে ভুলে গেছো তুমি। ঠাকুর দাঁড়িয়েছিল পেছনে। বললে, কই, ঝাল তো দিয়েছি মা। ছাই ঝাল দিয়েছ? ডাঁটা চচ্চড়ি ঝাল না হলে খাওয়া যায়? তারপর আমাকে সাক্ষী মেনে মিষ্টি দিদি বললে, হ্যাঁ রে, তুই বল তো, ঝাল হয়েছে চচ্চড়িতে? বললাম, আমি তো চচ্চড়ি খাইনি। কেন, তুই চচ্চড়ি খাস না? ঠাকুর বললে, ওটা শুধু আপনার জন্যই করেছিলাম মা। মিষ্টি দিদির গলা একটু চড়ে উঠল। কেন? শুধু আমার জন্যে কেন? তুমি বুঝি আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলতে চাও? আমি মরে গেলেই তোমরা বুঝি সবাই বাঁচছো না? ঠাকুর রীতিমতো অপ্রস্তুত। শঙ্করও দেখলাম খাওয়া বন্ধ করে মুখ নিচু করে আছে। আমিও কম অপ্রস্তুত হলাম না। আমাকে চচ্চড়ি না দেওয়াতে এই কাণ্ড। মিষ্টি দিদি বললে, আমার যেমন কপাল, যার হাড় দুর্বল তার যে কেন বেঁচে থাকা। তারপর মাংসের বাটিটা শেষ করে বললে, অথচ যা থাকবার কথা তিনি কেমন টপ করে চলে গেলেন, আর আমি কেমন মরতে পড়ে রইলাম। ডাক্তার সান্যাল মিষ্টি দিদির মুখের কাছে মুখ এনে বললেন, আহ, আমি বারবার আপনাকে বলছি না মিসেস সেন, ওসব কথা মোটেই মনে আনবেন না। ওতে মিছিমিছি দুর্বল হাড়টাকে আরও দুর্বল করা। তারপর ঠাকুরকে বললেন, তুমি এখান থেকে যাও তো ঠাকুর, আর আমাদের কিছু দরকার নেই। তোমরা সবাই মিলে দেখছি ও রোগটাকে বাড়িয়ে দেবে কেবল। খানিক পরে আমার কানে কানে বললেন, শঙ্করকে নিয়ে তুমি চুপি চুপি টেবিল থেকে উঠে যাও তো। দেখছো তোমার মিষ্টি দিদি এক্সাইটেড হতে শুরু করেছে। যাও শিগগির। তখনও খাওয়া শেষ হয়নি আমার। শঙ্করেরও খাওয়া শেষ হয়নি, কিন্তু মিষ্টি দিদির মুখের দিকে চেয়ে দেখলাম তার পাতলা শরীরে যেন আগুন জ্বলছে। কান দুটো ঠিক যেন করমচার মতো লাল হয়ে উঠেছে। সত্যি, বোধহয় হার্টের পালপিটেশন হলে এরকমই হয়। সেদিন নিঃশব্দে শঙ্করকে নিয়ে উঠে এসেছিলাম খাবার টেবিল থেকে, মনে আছে? মনে আছে। পরে ডাক্তার সান্যাল বলেছিলেন, মিস্টার সেনের শোকটা উনি এখনও ভুলতে পারছেন না কি না। ওইটাই দিনরাত ভোলাবার চেষ্টা করছি। দেখছো না মিস্টার সেনের ওয়েল পেন্টিংখানা পর্যন্ত তাই সরিয়ে ফেলেছি ঘর থেকে। আর একদিন বলেছিলেন, ওরা তো ছিলেন আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফ, তাই শোকটা অত লেগেছে মিসেস সেনের। উনি তো মাছ মাংস খাওয়াই ছেড়ে দিয়েছিলেন। আমি দেখলুম এই স্বাস্থ্যের উপর যদি আবার খাওয়া দাওয়ার অত্যাচার চলে
তাহলে তো আর বাঁচাতে পারবো না। শেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে তবে যে কদিন হাঙ্গারফোর্ড স্ট্রিটে ছিলাম সে কদিন কেমন মনে পড়তো জামাইবাবুর কথা। সত্যি তো, তার তো যাবার কথা নয় এত শিগগির, কিন্তু একবার মনে হতো জামাইবাবু মরে গিয়ে বোধহয় বেঁচেছেন। শঙ্কর আর আমি এক ঘরে এক বিছানায় শুতাম। অনেক রাতে ঘুম ভেঙে গিয়ে মনে হতো যেন পাশে উসখুস করছে শঙ্কর। ডাকতাম, শঙ্কর, হুম, ঘুমোসনি এখনো? ঘুম আসছে না যে ছোট মামা। কেন ঘুম আসছে না রে? দুপুরবেলা ঘুমিয়েছিলি বুঝি? না, কোনো দিন রাত্রিরে ঘুম আসে না আমার। কেন? কি জানি। 12 বছরের শঙ্কর সেদিন তার ঘুম না আসার কোনো কারণ বলতে পারেনি। আমিও যেন কারণটা পুরোপুরি বুঝতে পারিনি সেদিন। একবার ডাক্তার সান্যাল মিষ্টি দিদির জন্মোৎসব অনুষ্ঠান করেছিলেন মনে আছে। মিষ্টি দিদি বলেছিল, আমার আবার জন্মদিন কেন? আর কদিনই বা বাঁচব। ডাক্তার সান্যাল বলেছিলেন, আপনার জন্মদিনটা তো একটু উপলক্ষ মিসেস সেন। লক্ষ্য আপনাকে একটু আশা দেওয়া, আপনার জীবনটা যে মূল্যবান এইটা মনে করিয়ে দেওয়া। আপনি যেন এতে আপত্তি করবেন না মিসেস সেন। মিষ্টি দিদি বলেছিল, কিন্তু আমি কি এত হইচই গোলমাল উত্তেজনা সহ্য করতে পারবো? আমার হার্টে যা। ডাক্তার সান্যাল বলেছিলেন, আমি তো আছি মিসেস সেন, ভয় কি? আপনার দীর্ঘ জীবনে কামনা নিয়েই তো এই উৎসব। সংসারে খুঁটিনাটি থেকে মনকে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখা, এতে হার্ট বরং ভালোই হবে। আমি বলছি, আপনি কোনো কিন্তু করবেন না। আপনি যেমন রোজ ইজি চেয়ারটায় বসে থাকেন তেমনি বসে থাকবেন শুধু। আমরা 5 জনে আপনার দীর্ঘ বড়ময় কামনা করব। তা হলো তাই। ফুলের তোড়া দিয়ে সাজিয়ে দেওয়া হলো মিষ্টি দিদির ঘর। বিছানা, ফার্নিচার, ড্রেসিং টেবিল, যেদিকে মিষ্টি দিদির চোখ পড়তে পারে সব দিকে শুধু ফুল আর ফুল। শান্ত গম্ভীর পরিবেশের মধ্যে পালিত হয়েছিল মিষ্টি দিদির সেই প্রথম জন্মোৎসব। মিষ্টি দিদি যেমন করে সেজে গুজে বসে থাকত সেদিনও তেমনি করেই বসেছিল। সন্ধ্যাবেলা শুধু আমরা 3 জন, আমি, শঙ্কর আর ডাক্তার সান্যাল, আমাদের উপহারগুলো সামনের টেবিলে তেপায়ার উপর গিয়ে রেখেছিলাম। ডাক্তার সান্যাল দিয়েছিলেন দামে হিরে সেট করা একটি ব্রোচ। এখন মনে হয় সেই জিনিসের দাম তখন ছিল খুব কম করে 800-900 টাকা। মিষ্টি দিদি দেখে বলেছিল, এত দামি জিনিস কেন দিলেন আমাকে? আমি আর কদিন বা পড়তে পারবো এসব? ডাক্তার সান্যাল বলেছিলেন, ওইসব কথা দয়া করে আজকের দিনে আর মুখে আনবেন না মিসেস সেন। আমি আর শঙ্কর দিয়েছিলাম নিউ মার্কেট থেকে কেনা রজনীগন্ধা 2টো ছাড়। মিষ্টি দিদি দেখে বলেছিল, ফুলই আমার পক্ষে ভালো রে। ফুলের মতোই দুদিন শুধু আমার পরমায়ু। বলতে বলতে কেমন করুণ হয়ে উঠেছিল মিষ্টি দিদির চোখ। পাতলা শরীর যেন থরথর করে কেঁপে উঠেছিল একটু। কিন্তু ডাক্তার সান্যাল ছিলেন, তাই খুব সামলে নিয়েছিলেন সেদিন। তাড়াতাড়ি স্মেলিং সল্টের শিশিটা মিষ্টি দিদির নাকের কাছে দিয়ে আমাদের বলেছিলেন, যাও শঙ্কর, তোমরা এখান থেকে শিগগির চলে যাও। মিসেস সেনের অবস্থা যা দেখছি। মিষ্টি দিদির সেই প্রথম জন্মদিনের অনুষ্ঠানটা সেদিন সেখানেই শেষ হয়ে গিয়েছিল। তারপর প্রতি বছর যেখানেই থাকি মিষ্টি দিদির জন্মদিনে কখনো চিঠি কখনো টেলিগ্রাম গেছে আমার কাছে, আর প্রত্যেকবারই আমি এসেছি, কিন্তু ভুলেও কখনো ফুল উপহার দিইনি। ফুল মিষ্টি দিদির ত্রিসীমানায় ঘেঁষতে পারত না। ফুল দেখলেই নাকি তার মনে পড়ত ফুলের মতোই তার ক্ষণস্থায়ী জীবন, ফুলের মতোই তার পরমায়ু খনি। ও কথাটা মনে পড়া হার্ট ডিজিজের রোগীদের পক্ষে তো মারাত্মক।
মিষ্টি দিদির জন্মোৎসব প্রত্যেক বছরই হতো, শুধু মাঝখানে বছর 2 বন্ধ ছিল। সে সময় ডাক্তার সান্যাল মিষ্টি দিদিকে নিয়ে ভিয়েনা গিয়েছিলেন চিকিৎসা করাতে। মিষ্টি দিদি নাকি প্রথমে রাজি হয়নি, বলেছিল আর তো কটা দিন, তার জন্যে কেন মিছিমিছি কষ্ট করা। ডাক্তার সান্যাল বলেছিলেন, তবু একবার শেষ চেষ্টা করে দেখব আমি। আমি তখন স্থান থেকে স্থানান্তরে বদলি হয়ে চলেছি, কোনো খবর রাখতে পারিনি মিষ্টি দিদির। বিলাসপুর থেকে যাচ্ছি জব্বলপুরে, জব্বলপুর থেকে নাইনিতে, নাইনি থেকে এলাহাবাদে। শুনেছিলাম হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে শঙ্কর থাকতো একলা। কেমন যেন মায়া হতো ওর কথা ভেবে। জন্মের পর থেকে বাপ মায়ের প্রত্যক্ষ স্নেহ ভোগ করবার অবকাশ হয়নি জীবনে। নিঃসঙ্গ নির্ভরহীন শৈশব কৈশোর কাটিয়ে যৌবনে তখন সবে পা দিয়েছে শঙ্কর। মনে হতো এবার শঙ্করের একটা বিয়ে দিলে ভালো হয়, কিন্তু কে দেবে? সেবারে কথাটা পেড়েছিলাম মিষ্টি দিদির কাছে। বলেছিলাম, এবার শঙ্করের একটা বিয়ে দিয়ে দাও মিষ্টি দিদি। মিষ্টি দিদি বলেছিল, আর কটা দিন, তারপরেই তো আমার ইহলীলা শেষ। তখন সবাইকে ছুটি দিয়ে যাব আমি। শঙ্করও বিয়ে থা করে সুখে থাকতে পারবে, আর 2 দিন আমার জন্য সবুর করতে পারবে না? ভিয়েনা থেকে ফিরে আসার পর যেবার মিষ্টি দিদির জন্মদিনে আবার নিমন্ত্রণ হলো, সেবার ভেবেছিলাম স্বাস্থ্যবোধহয় ফিরেছে মিষ্টি দিদি, কিন্তু গিয়ে দেখলাম সে একই অবস্থা। তেমনি এই যে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আগেকার মতো। আমার আনা উপহারটা সামনে টেবিলে রেখে জিজ্ঞাসা করলাম, কেমন আছো মিষ্টি দিদি? মিষ্টি দিদি তেমনি সিল্ক শার্টিন জর্জের স্নো পাউডার মুড়ে বসেছিল। বললে, আমার আর থাকা, আর বোধহয় বেশি দিন নয়। বললাম, বাইরে গিয়েও সারল না শরীর? মিষ্টি দিদি বললে, এ মরবার আগে আর সারছে না রে, বলে চকোলেট চুষতে লাগলো। কিন্তু শরীর সারাবার জন্য মিষ্টি দিদির চেষ্টারও তা বলে অন্ত ছিল না। ডাক্তার সান্যাল মিষ্টি দিদিকে নানা জায়গায় ঘুরিয়ে আনতেন, কখনো পুরী, কখনো চিল্কা, কখনো অন্য কোথাও। ডাক্তার সান্যাল কবে একদিন চিকিৎসা করতে এসেছিলেন মিষ্টি দিদিকে, সে কোন যুগে! জামাইবাবু তখন বেঁচে। তারপর কত দিন কেটে গেল, রোগও সারল না মিষ্টি দিদির, আর ডাক্তার সান্যাল ও গুরুদায়িত্ব থেকে বুঝি মুক্তি পেলেন না। হঠাৎ সেবার শঙ্করের আত্মহত্যার খবর পেয়ে মনে আছে দৌড়ে এসেছিলাম কলকাতায়। এমন আকস্মিকভাবে ঘটনাটা ঘটল যেন বিশ্বাসই করতে পারিনি আমি প্রথমে। ভয় হয়েছিল, এবার আর মিষ্টি দিদিকে কেউ বাঁচাতে পারবে না। শঙ্করের এমন শোকে নিশ্চয়ই মিষ্টি দিদি হার্ট ফেল করবে। সেবার জামাইবাবুর শোক মিষ্টি দিদি যদিও বা ভুলতে পেরেছে ডাক্তার সান্যালের চেষ্টায়, শঙ্করের অপমৃত্যুর আঘাত নিশ্চয়ই অসহ্য হয়ে উঠবে। হয়তো গিয়ে দেখব শঙ্কর তো নেই, মিষ্টি দিদিও বেঁচে নেই আর। অত্যন্ত ভয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে এসে পৌঁছালাম। শঙ্করের এমন পরিণতি হবে ভাবতেই পারিনি। একবার ভেবেছিলাম শঙ্কর হয়তো মিষ্টি দিদিকে আঘাত দেবার জন্য এই পথ বেছে নিয়েছে। হয়তো শঙ্কর ভেবেছিল এইভাবেই একমাত্র মিষ্টি দিদির উপর প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু শঙ্কর তো জানত না মিষ্টি দিদির লোহার হাট। ভেতরে ঢুকবার রাস্তাতেই বাইরের ঘরে ডাক্তার সান্যাল বসেছিলেন। বললেন, এসেছ তুমি? শুনেছ বোধহয় খবরটা? বললাম, শঙ্কর কেন এমন করল, কি হয়েছিল? ডাক্তার সান্যাল সে বৃত্তান্ত বললেন। বরাবর নির্বাক নির্বিরোধ শঙ্কর। মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? মনে আছে ডাক্তার সান্যাল বলেছিলেন, যদি সুসাইড না করতো শঙ্কর তো নিশ্চয়ই পাগল হয়ে যেত শেষকালে। দেখতে। বললাম, মাথা খারাপই বা হলো কেন? ডাক্তার সান্যাল বললেন, ডাক্তারি শাস্ত্রে একে বলে ম্যানিয়া।
বেশি ব্রুডিং নেচারের লোক হলে এরকম হয়, হয় সুসাইড করে, নয়তো পাগল হয়ে যায় শেষ পর্যন্ত। তারপর বললেন, তোমার মিষ্টি দিদিকে যেন এই খবরটা বলো না আবার, ওকে জানানো হয়নি এখনো। মিষ্টি দিদি জানে না? না, জানানো হয়নি। জানালে এই যাত্রা আর বাঁচাতে পারতুম না। মিস্টার সেনের বেলায় জানি কি না, হাজার হোক মায়ের প্রাণ তো, ছেলের মৃত্যু কোনো মায়ে সহ্য করতে পারে না। তার ওপর মিসেস সেনের হার্টের অবস্থা এখনও খারাপ, যে কোনো দিন যে কোনো বিপদ ঘটতে পারে। সেদিন সিঁড়ি দিয়ে মিষ্টি দিদির ঘরে উঠবার সময় মনে আছে আমার যেন খুন চেপে গিয়েছিল। মনে হয়েছিল শঙ্করের অপমৃত্যুর খবরটা আমিই শোনাবো মিষ্টি দিদিকে। দেখি পরখ করে মিষ্টি দিদির হার্ট ফেল হয় কিনা। যদি হয় তাতেও আমার দুঃখ নেই। মনে হয়েছিল মিষ্টি দিদির নাম কে রেখেছিল জানি না, কিন্তু মিষ্টি দিদির কোনোখানটায় যে আর মিষ্টি নয়। কিন্তু সমস্ত সংকল্প আমার মিষ্টি দিদির সামনে গিয়ে ভেসে গেল। সেই সিল্ক সেন্ট জর্জের স্নো পাউডার, সেই ইজি চেয়ার, সেই শরীর খারাপের অভিযোগ, সেই চকোলেট চোষা, সেই ঝিকে দিয়ে মিষ্টি দিদির পায়ে হাত বুলিয়ে দেওয়া। সত্যি কিছু বলতে পারলাম না সামনে গিয়ে। মিষ্টি দিদি বললে, আর কটা দিন, তারপর তোদের সবাইকে মুক্তি দেব, বলে চকোলেট চুষতে লাগলো মিষ্টি দিদি। হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে তার পরদিন দেশে গিয়েছিলাম। মা বললে, শঙ্কর আমাদের সোনার টুকরো ছেলে, তার অপঘাতী হলো, নইলে অন্য ছেলে হলে মাকেই খুন করত। মনোহরদা বেঁচে থাকলে ও মেয়েকে গুলি করে মারত দেখতিস। বুঝতে পারলাম না। বললাম, কেন? তা না তো কি, কোথায় ছেলের বিয়ে দিয়ে বউ আনবে তা নয়, বিধবা মাগিয়ে বিয়ে করে বসল। শঙ্কর কি সাধ করে অপঘাতী হয়েছে ভাবিস? বললাম, কে বিয়ে করেছে? ওই মিষ্টি ডাক্তারকে কিনা বিয়ে করে বসলো অত বড় ছেলে থাকতে। এসব ঘটনাও প্রায় 15-20-25 বছর আগেকার। তারপর প্রতি বছরেই মিষ্টি দিদির জন্মদিনটিতে কলকাতায় গেছি, উপহার দিয়ে এসেছি যথারীতি। ডাক্তার সান্যাল প্রতিবারের মতো মিষ্টি দিদির স্বাস্থ্যের জন্য সতর্কতা নিয়েছেন। কোনো উত্তেজনা না হয়, কোনো অশান্তি না হয় মনে। তাহলে দিদির হার্টের যা অবস্থা, তাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু গত 15-20-25 বছর কত কোটি মুহূর্ত নিঃশব্দে মহাকালে গিয়ে লয় হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপর যেবার ডাক্তার সান্যালেরও মৃত্যু সংবাদ পেলাম, সেবারও ভালো করে জানতাম কিছুই ঘটবে না মিষ্টি দিদির। বেশ জানতাম মিষ্টি দিদির লোহার হাট, ভালো করে জানতাম মিষ্টি দিদির। আর যাই হোক, মিষ্টি নয় মোটেই। তবু গেছি মিষ্টি দিদির বাড়িতে। মিষ্টি দিদির জন্মদিনে নিমন্ত্রণ আমি এড়াতে পারিনি কখনো। এই গত বছরও আবার মিষ্টি দিদির জন্মদিনে কলকাতায় এসেছিলাম। ভালো করেই জানতাম মিষ্টি দিদি তেমনি ইজি চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে, পায়ে সুরসুরি দেবে ঝি, সিল সেন্ট জর্জের স্নো পাউডার মুড়ে সেজে গুজে চুপ করে থাকবে। তেমনি প্রতিবারের মতোই উপহার দেব গিয়ে। উপহারটা রাখবো গিয়ে তেপায়া টেবিলের উপর। বলবো, কেমন আছো মিষ্টি দিদি? মিষ্টি দিদি তেমনি করেই বলবে, আমার আর থাকা, আর তো 2 দিন পরেই তোদের ছুটি দিয়ে যাব রে। বলে মিষ্টি দিদি তেমনি করে ইজি চেয়ারে হেলান দিয়ে চকোলেট চুষবে আর আরামে গায়ে এলিয়ে দেবে প্রতিবারের মতো। সত্যি সৃষ্টিকর্তা যেন মিষ্টি দিদিকে অক্ষয় পরমায়ু দিয়ে পাঠিয়েছিলেন এ সংসারে। কিন্তু গতবারে জন্মদিনে মিষ্টি দিদি সত্যি সত্যি আমাকে অবাক করে দিয়েছিল। হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে গিয়েও প্রথমে টের পায়নি। তেমনি চাকর বাকর ঝি মালি সবই ছিল, কিন্তু সেই পরিচিত ইজি চেয়ারটা খালি।
একজন ঝিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিলাম, মিষ্টি দিদি কোথায়? ঝি বললে, ঘরে শুয়ে আছেন, অসুখ করেছে। জিজ্ঞেস করলাম, অসুখ কবে হলো? ঝি বললে, কাল থেকে, হঠাৎ পড়ে গেছেন কাল। তা সত্যি অসুখ হয়েছিল মিষ্টি দিদির। ঘরে গিয়ে দেখি চিত হয়ে শুয়ে আছে খাটের ওপর। সমস্ত দেহটা অসাড় অনড়, ধরে পাশ ফেরাতে হয়, মুখ তুলে খাইয়ে দিতে হয়। সমস্ত অঙ্গ শিথিল হয়ে গেছে, প্যারালিসিসে একেবারে পঙ্গু করে দিয়েছে মিষ্টি দিদিকে। তবু তারই মধ্যে কেউ বুঝি পাউডার, স্নো, রোজ, লিপস্টিক মাখিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে। পায়ে কোনো সার নেই, তবু একজন ঝি পায়ে সুড়সুড়ে দিচ্ছে নিচেই বসে বসে। বরাবরের অভ্যেস মতো বলেছিলাম, কেমন আছো মিষ্টি দিদি? মিষ্টি দিদি আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল, কিছু কথা বলতে পারেনি। শুধু ঠোঁট দুটো যেন ঈষৎ নড়তে লাগলো। মনে হলো যেন বলতে চাইছে, আমার আর থাকা থাকি, আর কটা দিন পরেই তোদের ছুটি দিয়ে যাব, এবার সত্যি আর বেশি দিন নয় রে। মিষ্টি দিদির চোখ দিয়ে জল পড়ে পাউডার স্নো ধুয়ে গেল। মিষ্টি দিদির চোখে সে প্রথম জল দেখলাম জীবনে। কিন্তু তবু আমার মনে হয়েছিল মিষ্টি দিদি যেন এখনো মিথ্যে কথা বলছে, ধাপ্পা দিচ্ছে আমাদের। এও যেন ভান, এও যেন মিষ্টি দিদির নতুন একরকমের ছল। একেবারে না মরলে আর মিষ্টি দিদিকে যেন বিশ্বাস নেই। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।